প্রতিজ্ঞাবদ্ধ, আসিয়ার হত্যার ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। শিশু আসিয়ার ধর্ষণ এবং খুনের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ধর্ষকের সাহায্যকারীদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আগামীর বাংলাদেশে ধর্ষণকে কেবল শারীরিক শ্লীলতাহানি নয়, বরং হত্যার সমপরিমাণ নিকৃষ্ট অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আমরা আসিয়া হত্যার বিচার চেয়ে আমরা আসছি। এই যে আসিয়া 6 তারিখে মারা গেল, তারপর থেকে আমরা যে রাজু ভাস্কর্য পুরো বিশ্ববিদ্যালয়ে ফেটে পড়লাম, কি লাভ হইলো তাতে? আজকে সকালেও রামপুরায় আজকে একই রকম পিতার হাতে ধর্ষিত হয় একটা মেয়ে। মেয়েদের ধর্ষণ যদি একমাত্র ঠিকানা হয়, তাহলে মেয়ে হয়ে জন্মানোটা এই দেশে একটা চরমতম অপরাধ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনি আপনার গদি ছেড়ে দেন। না হলে ওই ধর্ষকদের আমাদের ছাত্র জনতার হাতে তুলে দেন। ওই রকম ধর্ষণ এবং ধর্ষকদের যারা সাহায্য করে তারা সমান অপরাধী। আপনারা যদি তাদের শাস্তি নিশ্চিত করতে না পারেন, আমাদের কাছে এনে ছেড়ে দেন, দেখেন আমরা তাদের কি অবস্থা করি। ছাত্র জনতা তাদের এমন অবস্থা করব জনসম্মুখে যে আগামী 10-20 বছর কেন, আগামী কোন দিন আমার কোন বোন এই বাংলায় ধর্ষিত হবে না ইনশাল্লাহ। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে খোলাখুলি ভাবে বলতে চাই, আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, ওই গদিতে বসে থেকে কোনো লাভ নাই, ওই গদি ছেড়ে দেন। না হলে আমরা ছাত্র জনতা যেভাবে ওই খুনি হাসিনাকে এই বাংলা থেকে তাড়িয়েছি, সেইভাবে আপনাদেরকেও তাড়াবো ইনশাল্লাহ। বারবার রাজুতে দাঁড়াতে হচ্ছে, বারবার বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতে হচ্ছে, কিন্তু আখেরে জীবনটা যাচ্ছে ওই ধর্ষিতার। আমাদের যে দুর্বিষহ জীবনটা হচ্ছে অতিবাহিত করতে হচ্ছে, এই প্রতিবাদ করেও লাভ হচ্ছে না। ওই পরিবারের হচ্ছে যে সদস্যরা সারা জীবন একটা ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই যে আসিয়ার মতো একটা ফুটফুটে বাচ্চা 7টা দিন হাসপাতালে প্রাণের জন্য লড়াই করেছে। ওই লড়াইটা সে জিততে পারে নাই, সে মারা গেছে। কিন্তু ওই মারা যাওয়ার পরে তার যে লড়াইয়ের যে ভার, ওই ভারটা এসে পড়েছে আমাদের ঘাড়ে। কিন্তু এই ভারটা বহন করা খুব সহজ না। আসিয়ার কথা, আসিয়ার যে নিউজ, সে নিউজ পুরোটা আমি কখনো পড়তে পারি নাই। আসিয়ার যে ভিডিও, সে ভিডিওটা আমি কখনো দেখতে পারি নাই। কারণ ওইটা দেখতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয়, যতটুকু হচ্ছে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন হয়, ততটুকু সহ্য শক্তি আমার নাই। আমার মনে হয় ওখানে কারো নাই। কারণ অতটুকু একটা ফুলের মতো বাচ্চা যখন কাতরায়, তখন এই রাষ্ট্র যখন চুপচাপ ওই কাতরানো দেখে, আমরা যখন দেখি, তখন আমাদের শুধু নিষ্ফল একটা হচ্ছে মানে আস্ফালন ছাড়া আর কিছু করার থাকে না। ওইটাই আমরা করে যাচ্ছি, কিন্তু আখেরে লাভটা কিছুই হচ্ছে না। আজকে আসিয়া মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, যে ধর্ষণের গল্পগুলো, যে ধর্ষণের কাহিনীগুলো, যে ঘটনাগুলো আমাদের সামনে পর্যন্ত আসছে না। আজকে দেখেন, এই যে 1 সপ্তাহের ভিতরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা চাই, আমাদের হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আগেও একবার ঘোষণা করেছি, আমাদের যে 5 দফা দাবি, তার প্রথম দাবিটাই ছিল আসিয়ার যে খুনি এবং আসিয়ার যে ধর্ষণ, সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া, সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে। যদি ওই আইন ধর্ষকের বিচার করতে না পারে, তাহলে ওই আইনের যে খাতা, সেই খাতা পুড়িয়ে দিন, আইনকে সংশোধন করুন এবং যত দ্রুত সম্ভব আমরা চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই। আসলে বলার ভাষা নাই, সত্যি বলতে আমার কাছে বলার মতো কিছু নাই। আমাদের দেশে আমরা যদি সার্বিকভাবে দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি দেখি, খুবই ভয়াবহ অবস্থা। এবং যখনই আপনি নারী নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে যাবেন, আপনাকে সবসময় কোনো না কোনো ট্যাগিং এর শিকার হতে হবে। নীতি সবার মধ্যে কাজ করে, কিন্তু আমাদের নারীরা কিন্তু আমাদের দেশের 50% জনগণ। এই জনগণের যে অধিকার, তার যে একটা হতাশা, তার যে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয়, এটার কথা বললে কেন আমাকে ট্যাগিং এর শিকার হতে হবে? এটা তো আমার কোনোভাবে বুঝে আসে না। গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ বিরোধী মঞ্চটি তৈরি করেছিলাম, তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী, তাদের যাতে এখানে বিচারের আওতায় আনা হয়। এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না, কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনাটা আমাদের সবার হৃদয় নাড়িয়ে দিয়েছে, কিন্তু আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায়
বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা, 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে, এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটাই ইনএফিশিয়েন্ট। আমাদের ধর্ষণের আলামত গুলো যদি আপনি পরীক্ষা করতে যান, তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র ফরেন্সিক ল্যাব আছে এবং 2টাই ঢাকায়। তো সারা বাংলাদেশে যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় এই 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন, আর কখনই বা এখানে বিচার হবে, আর কখনই বা এখানে রায় হবে, আর কখনই বা শাস্তি হবে? এই পুরো যে প্রসেস, এই যে একটা লেংদি প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে শিশুটি থাকে, যে নারীটি থাকে, তার পরিবারকে বিশেষ রকমের একটা হয়রানির মতো করতে হয়। এবং বেশিরভাগ সময়ে যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়, শুধুমাত্র আইনজীবীর হাতে দিয়ে দেয়, আইনজীবীকে মাস শেষে বা বছর শেষে তার টাকা দেয়, কিন্তু এই মামলাগুলো তারা আর দেখে না। কারণ এই ধর্ষণের মামলাগুলো পরিচালনা করার জন্য প্রত্যেকটা পরিবারের যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ সামাজিক লাঞ্ছনার মুখে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে? হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু যৌন নিপীড়নের ঘটনা এখানে পার পেয়ে যাবে। আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী যত আইনগুলো আছে সেগুলো সংস্কার করুক। এই ধারাগুলো যে আছে, কোনটাকে ধর্ষণ বলা হবে, কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে, কোনটাকে বুলিং বলা হবে, এই ধারাগুলো তারা প্রপার সংজ্ঞায়ন করুক, প্রপার সংস্কার করুক, এবং যাতে এখানে যারা অন্যায়ের শিকার হয়, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, যারা বুলিং এর শিকার হচ্ছে, তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায়, এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তো আমরা আজকে আসিয়া আমাদের ছোট বোন, তার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট তার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো খুব দ্রুত আমাদের বিচার কার্যটা শুরু হবে, তাই আমরা কিছুটা রিলিফ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে। কিন্তু আজকে যখন আসিয়া মারা গেল, সত্যি বলতে আমাদের যে একটা ভিতরে যে দুঃখবোধ, আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই কষ্টটা আসলে আবার আসলে ঠিকঠাক বের হয়ে এসেছে। আমরা শুধু এতটুকু বলি যে আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন। এই পরিবারটাকে যে একটা হিউজ কি পরিমাণ যে আসলে বিদ্বেষ পরবর্তী সময় পোষাতে হতে হবে, এটা আসলে অকল্পনীয়। আমরা যারা এখানে মিডিয়ার